পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ না করলে ইরানি শাসকদের কোনো দেশ থাকবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কূটনৈতিক তৎপরতার আড়ালে যুক্তরাষ্ট্র স্থল অভিযানের পরিকল্পনা করছে এমন অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। এদিকে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের দুই বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইসলাম। মধ্যপ্রাচ্য সংঘাত ক্রমেই ঘোলাটে পরিস্থিতির দিকে মোড় নিচ্ছে। হামলা পাল্টা হামলার মধ্যেই এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে নতুন এক শর্ত জুড়ে দিয়েছে ইরান। হরমুজ প্রণালীর উপর নিজেদের কর্তৃত্ব পূর্ণ প্রতিষ্ঠা করতে এবার সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে তেহরান। কূটনীতির বার্তা দিলেও ভেতরে ভেতরে স্থলযুদ্ধের প্রস্তুতি নিয়েছে ওয়াশিংটন। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তার দাবি, যুদ্ধ বন্ধে আলোচনার কথা বললেও যুক্তরাষ্ট্র গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছিল। অন্যদিকে রবিবার সকালে উত্তর পূর্ব তেহরানে অবস্থিত একটি সৌদি মালিকানাধীন টেলিভিশন কার্যালয়ে সরাসরি সম্প্রচার চলাকালে হামলা চালানো হয়েছে বলে জানায় চ্যানেলটির কর্মীরা। সাংবাদিকতা কোনো অপরাধ নয়, এমন একটি ঘটনা ঘটা দুঃখজনক। আমরা ইরানে এবং বিশ্বের অন্য যে কোনো স্থানে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। দুর্ভাগ্যবশত ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর সবকিছু ধ্বংস হয়ে গেছে। ছাদ সহ সব আমাদের মাথার উপর ভেঙে পড়ে। আমরা আর কাজ চালিয়ে যেতে পারছি না। আমরা যে বেঁচে আছি তা এক অলৌকিক ঘটনা। এছাড়াও তেহরানের পশ্চিমাঞ্চলে একটি আবাসিক এলাকায় যৌথ হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েল বাহিনী। হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এতে দেখা যায় বেশ কয়েকটি আবাসিক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এদিকে মধ্যপ্রাচ্যের অন্তত 5টি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে গেল 24 ঘন্টায় দফায় দফায় বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। এতে সংযুক্ত আরব আমিরাত কয়েক সপ্তাহের মধ্যে গত শনিবার সবচেয়ে বেশি ব্যালিস্টিক হামলার শিকার হয়েছে। আবুধাবিতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম জানিয়েছে, তাদের প্রধান কারখানায় ভয়াবহ হামলা হয়েছে। তাতে স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে বলেও জানায় তারা। এদিকে এদিনও ইসরায়েলের হাইফা কেঁপে ওঠে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। অন্যদিকে ইরানের ছোড়া 16টি মিসাইল ও 42টি ড্রোন প্রতিহত করার দাবি করেছে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সাথে দেশটি এ পর্যন্ত ইরানের নিক্ষেপ করা 400-র বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় 2000 ড্রোন ধ্বংসের দাবি করেছে। আরাফাত ইসলাম, 71। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, আর এই হামলায় একজন আহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে এই হামলার লক্ষ্যবস্তু ছিল একটি শিল্পাঞ্চল যা বীরশেবা শহর থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এদিকে হামলার পর আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে ও জানালা বন্ধ রাখতে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ, কেননা সেখানে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কুয়েতের একটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় অন্তত 10 সেনা সদস্য আহত হয়েছেন। রবিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গেল 24 ঘন্টায় দেশটির আকাশসীমায় 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 12টি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। হামলায় আহত সেনাদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি ঘাঁটির কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে ইরান পুরো অঞ্চলে পাল্টা হামলা জোরদার করেছে। এরই অংশ হিসেবে কুয়েতেও ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির শেষ থেকে এখনো পর্যন্ত কুয়েতের আকাশসীমায় শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করা হয়েছে। হরমুজ প্রণালীর পাশাপাশি ওমান উপসাগরও এখন নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, এমনটাই দাবি করেছে ইরান। দেশটির নৌবাহিনীর এক কমান্ডার জানিয়েছেন, ওই অঞ্চলে থাকা মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার প্রস্তুতিও রয়েছে তাদের। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি বলছে, মার্কিন সেনারা ক্ষেপণাস্ত্রের আওতায় এলেই উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে লক্ষ্যবস্তু করা হবে। ইরানের দাবি, তাদের সামরিক তৎপরতার মুখে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয় বৈশ্বিক তেলের প্রায় 20%। কৌশলগত এই জলপথে উত্তেজনা বাড়লে তা সরাসরি প্রভাব ফেলতে পারে বিশ্ব জ্বালানি বাজার ও অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে
একত্র হয়েছেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তানের বৈঠকে বসেছেন বলে খবর প্রকাশ করে টিআরটি ওয়ার্ল্ড। এই বৈঠকে সংঘাত কমানোর গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। মূলত এই বৈঠকে যুদ্ধ বন্ধে সম্ভাব্য পথ খোঁজা হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রবিবার ও সোমবার ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে উত্তেজনা কমানো সহ বিভিন্ন বিষয় নিয়ে গভীর আলোচনা হবে। একই সাথে অংশগ্রহণকারী মন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ও বৈঠকের কথা রয়েছে। বৈঠকের আগে শেহবাজ শরীফ জানান তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে 1 ঘন্টার বেশি সময় ধরে বিস্তারিত ফোনালাপ করেছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানে চালানো যৌথ হামলার পর বৈশ্বিক তেলের বাজারে তৈরি হয়েছে সংকট। বাড়তি দামের চাপ সামলাতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ নিচ্ছে নানা পদক্ষেপ। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইসলাম। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এখন স্পষ্ট বৈশ্বিক জ্বালানি বাজারে। বাড়তি দামের চাপ সামলাতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ নিচ্ছে নানা পদক্ষেপ। মাস পেরোনো এই সংকটে জ্বালানির জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের নাগরিকদের। মিয়ানমারে তীব্র গরমে অপেক্ষা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটেছে। শুধু একটি দেশ নয়, ইরানের সাথে মার্কিন ইসরায়েল সংঘাত বৈশ্বিক তেল সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করেছে। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়াতে সরকার পচনশীল পণ্যের রপ্তানিকে অগ্রাধিকার দিচ্ছে। ফুল, অ্যাভোকাডো ও সবজির মতো পণ্য দ্রুত পাঠাতে বন্দর কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে। তবুও ফুল শিল্পে ইতোমধ্যে মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে দেশটিতে। উৎপাদন ও পরিবহন খরচ বাড়ায় চা খাতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিy আহমেদ জ্বালানি সাশ্রয় এবং জরুরি সেবায় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। নাইজেরিয়াতে পেট্রোলের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। দেশটির প্রেসিডেন্ট বিকল্প হিসেবে সিএনজি চালিত যানবাহন এবং বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। দেশজুড়ে রিফুয়েলিং স্টেশন এবং চার্জিং অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা চলছে। ভিয়েতনাম জ্বালানির উপর পরিবেশ কর সাময়িকভাবে প্রত্যাহার করেছে। এই পদক্ষেপে অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম কিছুটা কমেছে, যদিও সরকারকে রাজস্ব ক্ষতি মেনে নিতে হচ্ছে। জ্বালানি সাশ্রয়ে ভিয়েতনাম ও মিয়ানমার দুই দেশই ওয়ার্ক ফ্রম হোম নীতি চালু করেছে। সরকারি কর্মীদের ঘরে বসে কাজ করতে উৎসাহ দেওয়া হচ্ছে, যাতে জ্বালানি ব্যবহার কমানো যায়। মিয়ানমারে চালু হয়েছে জ্বালানি রেশনিং ব্যবস্থা। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি সবকিছুর জন্য নির্ধারিত সীমা ঠিক করা হয়েছে এবং বারকোড ও কিউআর কোডের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা হচ্ছে। অন্যদিকে থাইল্যান্ডের কিছু অঞ্চলে ডিজেল সংকট এর মধ্যেই শুরু হয়েছে। বিশেষ করে কৃষি ও মৎস্য খাত বড় ধরনের চাপে পড়েছে। সরকার মজুদ তেল ব্যবহার, 24 ঘন্টা পরিবহন এবং বিদ্যুৎ সাশ্রয়ী নীতির মতো জরুরি ব্যবস্থা নিয়েছে। আরাফাত ইসলাম, ৭১। ইরানের সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনার খবরে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে মার্কিন কংগ্রেসে। পেন্টাগনের সীমিত সামরিক অভিযানের এই পরিকল্পনা প্রকাশ্যে আসতে রিপাবলিক ও ডেমোক্রেট উভয় দলের আইন প্রণেতারা উদ্বেগ জানিয়েছেন। এক মার্কিন কর্মকর্তা জানান, সম্ভাব্য কোনো স্থল অভিযান পূর্ণমাত্রার হবে না। বিশেষ বাহিনী ও পদাতিক সেনাদের সমন্বয়ে সীমিত অভিযানের পরিকল্পনা করা হচ্ছে। যদিও পেন্টাগনের এমন কোনো পরিকল্পনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে নাগাদ অনুমোদন দেবেন সেটা স্পষ্ট নয়। তবে এই খবরে উদ্বেগ জানিয়ে রিপাবলিকান সেনেটর জেমস ল্যাংফোর্ড বলেছেন, সেনা মোতায়েনের উদ্দেশ্যে স্পষ্ট হওয়া জরুরি। অন্যদিকে ডেমোক্র্যাট সেনেটর কোরি বোকার সতর্ক করে বলেন, কংগ্রেসের অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রকে একটি বড় সংঘাতে জড়িয়ে ফেলা হচ্ছে। এদিকে হোয়াইট হাউস বলছে, সব ধরনের বিকল্প প্রস্তুত রাখা পেন্টাগনের দায়িত্ব, তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে 5 দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে কাঠমান্ডু জেলা আদালত। রবিবার বিচারক আনন্দ শেরস্তার একক বেঞ্চ এই আদেশ দেন। গেল বছরের সেপ্টেম্বর মাসে জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণহানির ঘটনায় তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে। আর সরকারি আইনজীবীরা এই তদন্তের জন্য 10 দিনের রিমান্ড চাইলে আদালত 5 দিনের অনুমোদন দেয়। এর আগে গেল শনিবার জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভের ঘটনার সাথে সংশ্লিষ্টতায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওই সময় বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি ব্যবহারের অভিযোগ আছে। বিক্ষোভের সময় সাবেক প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন তারা। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর আর বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথেই থাকুন।